আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার সাথে কথা বলছি না আমি, মেয়ে, চুপ থাকবে একদম। পৌষ ওর হাতে থাকা চা ছুঁড়ে মারল সোহার দিকে। ভাগ্যক্রমে শরীরে লাগেনি। সোহার সাদা পোশাকে চায়ের দাগ বসে গেল। এহেন অপমানে সোহার আগে কটমট করে বলে উঠল, বেজন্মা কিট কোথাকার, আজ বাসায় ফিরুক। আর কিছু বলার আগে গ্লাস ভর্তি পানি ওর মুখে মারল পৌষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে টেনে দরজা খুলে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর কাজ আজ থেকে এই বাড়িতে নিষিদ্ধ, যা ভাগ। একদম সেই মুহূর্তে তৌসিফ এলো। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শুধালো, কি হয়েছে? ভালো হয়েছে, এই ভাগান এখান থেকে, না হলে আজকে। বলতে বলতে রান্নাঘরে ঢুকে কিছু না পেয়ে ডাল ঘুটনি নিয়ে এলো পৌষ। এসেই তা ছুঁড়ে মারল সোহার দিকে। তৌসিফ হতবম্ব হয়ে গেল মুহূর্তেই। সোহা এতক্ষণ না কাঁদলেও তৌসিফকে দেখে কান্নার সুর তুলল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, চুপ করো সোহা। বলেই উদ্বিগ্ন গলায় পৌষকে বলল, হানি, কুল ডাউন, আমাকে বলো কি হয়েছে। বলতে বলতে ভেতরে ঢুকলো পৌষ। পৌষ রাগে কাঁপতে কাঁপতে বলল, একে এক্ষুনি বের করুন। বলেই তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পৌষ দাঁত খামটি মেরে বলল, এটাকেও বিদায় দিন। কত টাকা পায় দিয়ে এক্ষুনি বিদায় করবেন আপনি ওকে, নইলে চলে যাব আমি। তৌসিফ বুঝলো পরিস্থিতি বড়ই এলোমেলো। পৌষকে টেনে ওখান থেকে রুমে নিয়ে দরজা আটকালো বাইরে থেকে। সোহা তখনও বাইরে দাঁড়িয়ে। বুয়াকে ইশারা করতেই পটপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনুও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পৌষের জন্য রাতে আজ খাসি রেঁধে তো বুয়া, সাথে নাকি ঘন ডাল পছন্দ করে। ছোট ভাবি আজকে নিজের হাতে আপনার জন্য পায়া দিয়ে বিরিয়ানি রেঁধেছে মামা। সারাদিন বাসায় এসে এসবই করেছে। বলল আপনাকে নাকি সারাদিন জ্বালিয়েছে, তার রিটার্ন দিবে। অনেক শখ করে রেঁধেছে মামা, আজ যদি ওটা খেতেন। বুয়া সংকোচ নিয়ে বলল, অথচ তৌসিফের মুখে ভর করলো একরাশ মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই। যা আছে ওর মুখে। আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমানতালে দরজা ধাক্কাচ্ছে পৌষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলে ভেতরে। ঢোকা মাত্র ওর বুকে ধাক্কা দিল পৌষ। তৌসিফ দরজা লাগিয়ে পৌষকে শান্ত করতে চাইল, তবে আজ আর হলো না। মাথার ওপর উঠে গিয়েছে রাগ, তা বুঝে গেল তৌসিফ। পৌষ সোজা গিয়ে নিজের ভার্সিটি ব্যাগ হাতে তুলে ফোন বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতেই পৌষ চোখ রাঙিয়ে তাকালো। তেজি গলায় বলল, আমার দ্বারা আর সম্ভব না, এমন রং তামাশা দেখা অন্তত আমার পক্ষে সম্ভব না। আপনার ভুল ছিল আমায় বিয়ে করা। চোখের সামনে নোংরামো সহ্য করা সম্ভব না আমায় দিয়ে। তৌসিফ চোখ বুজে শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে বললামই তো। বিশ্বাস করি না। কি করতে পারি আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও। এত দামি দামি কাপড়, আমাকে অন্ধ ভাবেন আপনি? বুঝি না আমি যা তা স্বীকার করি আমি বেজন্মা। তৌসিফ বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরে। লাল চোখে তাকিয়ে বলে, শান্ত থাকো। ধাক্কা দিল ওকে পৌষ। চিৎকার করে বলল, ডিভোর্স চাই আমার, আজই দেবেন। কাজের মেয়ে নিয়ে সুখে থাকুন আপনি। ডিভোর্স শব্দটা কানে বিঁধল ওর, মনের কোণে বিঁধল যেন। তীব্র বেদনায় ওর বুকে চাপ সৃষ্টি হলো। মুখে বলল, সংসার বাঁচাতে মিথ্যা বলাও জায়েজ, আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। পৌষ শুনতে চাইল না। তৌসিফকে ঠেলে বের হতে নিলেই তৌসিফ বলল, সোহা আমার সৎ বোন হয় পোশরাত।
ফাটা বাঁশের চিপা বলা হোক বা মাইনকার চিপা, তৌসিফ পড়ল দুটোর মাঝ বরাবর। না বেরোতে পারছে না টিকতে। দরজা কপাট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পৌষ। চোখ মুখে তার উপচে পড়া দুটি, যা পুরোটাই ছড়াচ্ছে তৌসিফকে বড় মাপের এক আইক্কাওয়ালা বাঁশ দেওয়ার জন্য। পৌষের এহেন চকচকা চোখ তৌসিফ আজ অব্দি দেখেছে বলে মনে পড়ল না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টামি অথবা রাগের দেখা মিলত। আজ তার কেন এত কৌতূহল হওয়ার অবশ্য কথা, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই এটা জানার জন্য। নারী যেমনই হোক না কেন তার স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও তা ক্ষেত্র বিশেষে। স্বামী যতই খারাপ হোক না কেন চরিত্রহীন মানতে নারাজ নারী। তৌসিফের কেন জানি ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুচক মুখটা দেখে মৃদু স্বরে হেসে বলল, হানি, আপনার হানির কথা পুরি, মুদ্রায় ফিরুন। খটখটা গলায় পৌষ কথা বলতেই তৌসিফ দীর্ঘ শ্বাস ফেলল, শুধালো, আমার বাবাকে চিনো? নামে। তুমি ছোট ছেলে যখন মারা গিয়েছেন, হাফ প্যান্ট পরতা। রাগে দাঁত কটমট করলো পৌষ। এসব শুনতে চায়নি ও, তবুও ধৈর্য ধরল। মুখে শুধু বলল, আপনি এখনো পড়েন? সেসব বাদ দিন। তৌসিফ একটু হেসে বলল, বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আমরা কেউই জানতাম না প্রসাদ। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা, তার দ্বিতীয় পক্ষে একজন মেয়ে আছে। বড় ভাই বা মেজো ভাই কেউই ওকে স্বীকার করলো না। অবশ্য বাবা ওর নামে যথেষ্ট সম্পদ রেখেছেন, ভাইরা এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউ সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ের পরিচয় কেন রেখেছেন? আমি রাখিনি, আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরা ছড়িয়েছে এই কথা, প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ হয়নি প্রসাদ। আমার দুই ভাই আগে, আপা আগে, তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু বললে। বড় ভাইকে ওয়াদা দিয়েছিলাম, সোহার বংশীয় সত্যি কাউকে জানাবো না। আস্থা ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না যখন সবাই আপনার চরিত্রে আঙুল তোলে? আপন সৎ বোন নিয়ে কথা, এসব নোংরা কথা বলে। আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি, ভাষা কথায় কান দেই না আমি। সব জেনেও আপনার ভাইয়া কেন চুপ করে থাকে? তাদের বংশের নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শুনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃদু কেঁপে উঠল পৌষ, চোখ দুটো টলমল করে উঠল। তৌসিফ আচমকা পৌষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমনটা ঘটাতে চমকানোর সুযোগটাও পেল না পৌষ। তৌসিফ ওর চোখে আসা চুলগুলো যত্ন সহকারে কানের পেছনে গুজে দিতে নিলেই দেহ বাকিয়ে গেল পৌষের। জানা নেই কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেমন জানি অনুভূতি হয় পৌষের। মনে হয় তারা সারা অঙ্গ আন্দোলিত হয়। বুকের মাঝে থাকা হৃদয়ে পানির ঝলাত ঝলাত শব্দ হয়। তৌসিফ দুই হাতে পৌষের গাল সহ কান দুটো ও নিজের তালুর ভাঁজে নিয়ে নিল। চোখে চোখ রেখে নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো। কেন জানি হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফ এর কারণ জানে। এই অতিরিক্ত লাভঝাপ করা চঞ্চলা মনা প্রাণগুলো অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বলল, আরেকটা সত্যি শুনবে পুশরাত? এবার কাজ হলো। সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা আগালো। আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গলল এতেই। হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরল ও তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারো পাপ না পুশরাত। ফট করে চোখ মেলল পৌষরাত। অতি আগ্রহ ওর চোখে মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করিয়েছিল আমাকে যাতে সোহার সত্যি কাউকে না বলি। সোহার মাকে বাবা বিয়ে করেনি, কোনো এক অতীত আছে এর, যা আপাতত না জানলেও চলবে তোমার। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। পৌষ ভাঙা গলায় বলল, আপনার ভাই, বড় ভাইয়ের মুখে শুনেছি আমি জারজ।
তুমি জানোস না পোশরাত, তুমি শরৎ ফুপির মেয়ে, কিন্তু শরৎ ফুপি হয়তো। ফুপি শব্দ শুনে ভ্রু কুচকায় পৌষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে বলল, দাদা 4টা বিয়ে করেছিল। জানি। সবচেয়ে ছোট বউয়ের এক মেয়ের নাম শরৎ, শরৎ তালুকদার। পৌষের মাথা ঘুরে উঠল। এত এত প্যাচ তার ছোট সাদামাটা মস্তিষ্কে ঢুকছে না। তবুও জিজ্ঞেস করলো, তাহলে জারদ সন্তান কেন বললো? ভাইয়ারা সৎ কারো সাথে সম্পর্ক রাখেনি। রাগের মাথায় হয়তো শরৎ ফুপিকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কের জেরেই তুমি আজ আমার গরনি। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারল না পৌষ। আচমকা ঢলে পড়ল বিছানায়। তৌসিফ 2 হাতে আগলে নিয়ে বালিশে মাথাটা রাখলো। এক হাতে গালে আলতো চাপড় মেরে ডাকলো চিন্তিত কণ্ঠে, পোশরাত, পোশরাত। পৌষ চোখ খুলল না। তৌসিফ অস্থির হলো এবার। এতগুলো অতীত একসাথে মেয়েটাকে না বললেও হতো, তবে কেন জানি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতে সবটাই বলে দিল। না হয় পৌষ বারংবার নিজেকে ছোট করে দেখত। জারজ ভেবে তৌসিফ সহ সকল থেকে নিজেকে গুটিয়ে রাখত। রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন জোকের মতো বেঝে ভাই বোনগুলোর সাথে গিয়েছিল তেমন ভাবেই ফিরল। এদের হই হুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্তের চলন আজ। সেখান থেকেই বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ। না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও জানা নেই। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে যেন মাথায় তুলে ফেলল। বাড়ির একমাত্র বউ, সে আপাতত মা চাচিদের পরে। অতি আদরের কিনা ইনিমিনি ঘুমে লেটকে আছে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদের চাচির কাছে দিয়ে দিতেই চাচি তাড়াতাড়ি দুটোকে রুমে রেখে এলেন। এই কুটি কুটি চুনোপুটি দুটো সারাক্ষণ বড় দামড়া ভাই বোনের সাথে পাল্লা দিয়ে সব জায়গায় যাবে। মুখের জড়তা কাটেনি, অথচ এরা ধেই ধেই নেচে বেড়াবে ভাই বোনের সাথে। রাতে যেহেতু শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন ওরা কেউই খাবে না। হেমন্ত হাজার না করলেও শাশুড়ি শোনেনি। অগত্যা তাদের খেয়ে দিয়ে এত রাতে বাড়ি ফিরা। বাপ চাচাদের সামনে বউ নিয়ে রুমে যেতে পারছে না হেমন্ত। ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করছে। চৈত্র সবার সামনে একদম শটান হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাবি রুমে যেতে বলেছে হেমু ভাই, তোমার নাকি মেডিসিন আছে। ভাইয়ের এহেন ডাহা মিথ্যা আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। শ্রেয়া উঠে যেতে যেতে মুচকি হাসল। সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজা কপাট লাগিয়ে শ্রেয়ার মাথার হিজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটার নিশ্চিত এতক্ষণ অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলেও সে মুখ ফুটে বলে না। এটা ওর বহু পুরাতন স্বভাব, যা হাজার বলে কয়ে হেমন্ত ঠিক করতে পারেনি। বোরকা খুলতে ওয়াশরুমে ঢোকে শ্রেয়া। হেমন্ত যত তাড়াতাড়ি পারল সব গোছালো। শ্রেয়া একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জানা এখন এই মেয়ে পোশাক বদলাবে, অথচ সবেই ওই বাসা থেকে বদলে এসেছে। খুঁতখুঁতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যথেষ্ট কড়া বলা চলে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়ু, তোমার কাপড়গুলো। দরজা খুলে হাত বাড়িয়ে নিল শ্রেয়া। কাপড় বদলে বাইরে আসতেই হেমন্ত ফ্রেশ হলো। বের হতে রুমের বাইরে পা রাখলো। কিচেনে ঢুকে গরম 1 গ্লাস দুধ নিয়ে ফিরে এলো। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসেছে। হেমন্ত দুধ ওর মুখের সামনে নিয়ে বলল, এক টানে শেষ করো। পরে খাই। এক্ষুনি। শ্রেয়া 2 চুমুক খেয়ে বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো শ্রেয়ু। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু হয়, তখন তো খেতে পারবে না। অগত্যা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ওর ঠোঁটের উপর লাগা দুধটুকু হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ওয়াইফ। ব্যাড হাজব্যান্ড। হেমন্ত লাইট অফ করে বিছানায় আসতে আসতে বলল, দাঁড়াও, দেখাচ্ছি কিভাবে ব্যাড হাজব্যান্ড হতে হয়। শ্রেয়া হাসল। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতেই জোরে শ্বাস টানল শ্রেয়া। মুগ্ধ হওয়া চোখে তাকিয়ে দেখল তার স্বামীকে। চোখ জুড়িয়ে যায় যেন। হেমন্ত একটু হেসে বলল, কি দেখো? আপনাকে। সারা জীবন দেখতে পাবে।
মন যে ভরে না। হেমন্ত ওর চোখের পাতায় চুমু খেলো, হাত দুটো ধরে বলল। ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকেই এটা ওটা বলে যাচ্ছে। একটু খাওয়াতেই শক্তি পেয়েছে সে। আয়রন ডেফিসিয়েন্সি হওয়াতে এমনি সবসময় ওর মাথা ঘোরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘাবাইন মাছের মতো। কাকে যে খাবে কাকে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই পৌষ কড়কড়ে গলায় জিজ্ঞেস করলো, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শোনো। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল,